স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতো ছিল। সাথে আছে আমি শামীম জাহিদ। রাজনীতিতে সমঝোতা না হলে ঝুঁকিতে পড়বে দেশের অর্থনীতি। এক্ষেত্রে চলতি অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি হার কমে 5.7% হবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। আজ আমাদের আলোচনার বিষয় রাজনৈতিক সংঘাত ও অর্থনীতি। এ নিয়ে কথা বলতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন এনবিআর এর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ এবং বিআইডিএস এর সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর এস.এম. জুলফিকার আলী। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নিই একটি প্রতিবেদন। একই পরিণতি ঘটতে পারে সেখানেও। সেক্ষেত্রে মোট রপ্তানির 4 থেকে 8 ভাগ কমে যাবার আশঙ্কা বিশ্বব্যাংকের। যে সবচেয়ে বড় যে সংকট বর্তমানে সেটি হচ্ছে এই পোশাক শিল্পের যে টেকসই রাখা যাবে কিনা, যে সাফল্য যেটা আমরা অর্জন করেছি সেটাকে ধরে রাখা যাবে কিনা, সেটি একটি ঝুঁকি। গেল 3 মাসে দেশের সামষ্টিক অর্থনীতি কেমন ছিল তা নিয়ে মূলত বিশ্বব্যাংকের এ পর্যালোচনা। এতে বলা হয় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখে $17 বিলিয়ন রিজার্ভ অর্থনীতি সঠিক পথে আছে তার ইঙ্গিত দেয়। তবে রাজনৈতিক অস্থিরতায় ওলটপালট হতে পারে সবকিছুই। রাজনৈতিক অস্থিতিশীলতা এসব কারণে জিডিপি গ্রোথ, বিশেষ করে শিল্প খাতে গ্রোথ এবং সেবা খাতে গ্রোথ এবছর আবারও কমতে পারে বলে আমরা মনে করছি। সে কারণেই আমাদের প্রজেকশন হচ্ছে 5.7%। বিশ্বব্যাংক বলছে গ্যাস বিদ্যুৎ সংকট, দুর্নীতি ও আমলাতান্ত্রিক জটিলতায় ব্যক্তি খাতে বিনিয়োগ কমেছে 1.2 ভাগ। তবে বিশ্বব্যাংকের কোনো প্রকল্পে এর কোনো প্রভাব নেই জানায় সংস্থাটি। অরিজিনালি যে কস্ট হিসাবটা করা হয়েছিল বাস্তবায়ন ক্ষেত্রে গিয়ে সেটি কস্ট বেশি হয়েছে বা কম হয়েছে, সেটি বিভিন্ন ধরনের কারণ থাকতে পারে, কিন্তু ডিজাইন পর্যায়ে আমার মনে হয় না এই তথ্যের কোনো ভিত্তি আছে। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। ডক্টর আব্দুল মজিদ এবং ডক্টর জুলফিকার আলী, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। ডক্টর মজিদ, আপনার কাছে প্রথম প্রশ্ন, যে রাজনৈতিক সংঘাতের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এতে সবচেয়ে স্বাভাবিকভাবে দেশের মানুষ ঝুঁকিতে পড়বে এবং দেশের মানুষের ঝুঁকি পড়ার সাথে সাথে দেশের অর্থনীতিতে একটা বড় নেতিবাচক ভূমিকা রাখবে বলেই মনে হচ্ছে। আপনার কি মনে হয় একটি ইমিডিয়েট ইম্প্যাক্ট, নেগেটিভ ইম্প্যাক্ট আসলে অর্থনীতিতে কোন কোন জায়গায় অর্থনীতি পড়বে এই চলমান সংঘাতের ফলে? ধন্যবাদ। অ্যাকচুয়ালি ইমিডিয়েট কেন, আমি গত 6-7 মাস যাবৎ আমরা জানুয়ারির থেকেই দেখছি যে এই যে একটা অচলায়তন যে একটা অবস্থা, এটা স্বাভাবিকভাবেই অর্থনীতির বেশ কয়েকটি ইন্ডিকেটরে এর একটা প্রভাব পড়ছেই। যেমন এক হচ্ছে যে আমদানি কমে গেছে। যেমন আমদানি কমে যাওয়ার মানেই হচ্ছে 3টা বিষয়। একটা হচ্ছে আমদানি শুল্ক কমে যাওয়া, 2 হচ্ছে এই আমদানি না হওয়া মানে শিল্প উৎপাদনে এটা ব্যাহত হওয়া, এবং সেইটা ব্যাহত হওয়া মানে আলটিমেটলি যে আমার রপ্তানিতেও তার প্রভাব পড়া। দেশীয় চাহিদায় তো শর্ট পড়বেই, যেমন দেশীয় যোগান দেওয়াতে যদি উৎপাদন না হয় তাহলে যে হবে দ্রব্যমূল্য বাড়বে। আর একটা হচ্ছে যে আমার যে রপ্তানির যে আয়টা, সেই রপ্তানির আয়টাও স্লো হয়ে যাবে। এটা গেল আমদানির ক্ষেত্রে কমে যাচ্ছে বলেই। দ্বিতীয়ত হচ্ছে যে যদি আমার ব্যবসা বাণিজ্য, এই অর্থনীতি যদি চলমান না থাকে, কেন আমরা জানি যে অর্থনীতিতে যদি চলমান থাকে, গতিশীল থাকে, তাহলেই নানান প্যারাফার্নিয়াতে আয় হয়ে থাকে। যেমন কেনাবেচা ভালো হলে আপনি ভ্যাট পাবেন, কেনাবেচা হওয়া মানে হচ্ছে পুঁজির প্রসার ঘটবে, এবং ওই ক্রেতা বিক্রেতা তাদের যে ব্যাংক যে লোন, সেই লোন শোধ করবার তার যে সক্ষমতাটা সেটা বাড়বে, তিনি অধিক হারে বিনিয়োগ করতে উৎসাহী হবেন। কিন্তু যদি এই ব্যবসা বাণিজ্য ঠিকমতো না চলে, ক্রেতা যদি ঠিকমতো না কেনে বা না কেনার যদি পরিবেশ না থাকে, তাহলে হবে কি বিনিয়োগের উপরে একটা বিরাট প্রভাব পড়বে। বিশেষ করে প্রাইভেট সেক্টরের যে বিনিয়োগ সেটা তো এবারে, এবং একই সাথে আমি সরকারি খাতের সেক্টরেও বিনিয়োগের সমস্যা হবে। কারণ যদি উৎপাদনের কাছে এডিবিতে যে বরাদ্দ আমি দিচ্ছি, সেই এডিবির অর্থ যদি ব্যবহৃত না হয়, ব্যবহৃত না হলে ওই এডিবির থেকেও আমার যে রেভিনিউ আসতো সেটাও আসবে না। তারপরে অনেক ধরনের অবকাঠামোগত কাজ সেটা বাধাগ্রস্ত হবে। অর্থাৎ চলমান থাকলেই আমার অনেক কিছু লাভ, চলমান না থাকলে আমার বডিতে, যেমন একজন মানুষ যদি ঠিক মতো চলাচল না করে তার ব্লাড সুগার বেড়ে যেতে পারে, তার ডায়াবেটিস হতে পারে, এটা স্বাভাবিক। হ্যাঁ, তো এই অর্থনীতিরও কিন্তু তাই একই অবস্থা। ধন্যবাদ ডক্টর মজিদ। আমি আপনার কাছে ফিরে আসবো। ডক্টর আলী, আপনার কাছে প্রশ্ন। আমরা উনি বলছিলেন যে ইমিডিয়েট ইম্প্যাক্ট ছাড়াও আপনি তো বলছেন একটু লং টার্ম, আমরা দীর্ঘমেয়াদী যদি ইম্প্যাক্ট কথা বলি, যে আমরা যে দেখছি যেটা হচ্ছে প্রতি বছর, মানে অর্থাৎ নির্বাচনের আগের বছরগুলোতে আমরা গত 2 টার্ম থেকে বা 3 টার্ম থেকে আমরা একটা মানে অনিশ্চয়তার মধ্যে কাটাচ্ছি। এই যে রাজনৈতিক অনিশ্চয়তা, টার্ময়েল, এর ফলে আসলে দীর্ঘমেয়াদী আমাদের
কি ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে আমাদের অর্থনীতি, দেশের অর্থনীতি? ধন্যবাদ আপনাকে। এই প্রশ্নের সুনির্দিষ্ট উত্তরে যাওয়ার আগে আমি একটু প্রেক্ষিতটা বলতে চাই। যেমন ধরুন এই বর্তমান অর্থ বছরে, এটার জুলাই থেকে শুরু হয়ে আগামী জুন পর্যন্ত এই অর্থ বছরের বাজেট, অর্থনৈতিক কর্মকাণ্ড যাবতীয় কিছু পরিচালিত হবে কিন্তু 3টি সরকারের আচ্ছা, মাধ্যমে। প্রথম হচ্ছে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত বর্তমান সরকার, নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত হচ্ছে আমরা যদি নির্বাচনকালীন সরকার বলি, নির্বাচনকালীন আমাদের সরকার। তার বলি। ধরনটা কি হবে আমরা এখনো সেটা আমরা জানি না। হ্যাঁ। এরপরে যদি ভালোই নির্বাচন জানুয়ারিতে হয়ে নতুন যায় একটা তাহলে নির্বাচন নির্বাচনের সরকার। মাধ্যমে যে সরকার সেই সরকার পরবর্তী 5 Right. মাস। আচ্ছা, এখন এটা বিভিন্ন কম্বিনেশন হতে পারে। বর্তমান সরকারের 3টা ফেজই থাকতে পারে, আবার খানিকটা বর্তমান সরকার, খানিকটা নতুন সরকার, এই কম্বিনেশনও হতে পারে। সেটা হচ্ছে নির্বাচনের মাধ্যমে বোঝা যাবে আর কি। যেটাই হোক না কেন আর কি, কাজে এই ইলেকশন ইয়ারে আমরা কিন্তু এক ধরনের ইনস্টেবিলিটির মধ্যে দিয়ে যাই, একটা নর্মাল ইনস্টেবিলিটির মধ্যে এবং দিয়ে এটা যায় আর কি। গত সেটার কয়েক সাথে টার্ম ধরেই চলছে। যদি পলিটিক্যাল ইনস্টেবিলিটি, তারপরে হচ্ছে কনফ্রন্টেশন, তারপরে নানান ধরনের এই ধরনের সহিংস পরিস্থিতি যদি বিরাজমান থাকে, তাহলে সেইটা কিন্তু এমনিতেই নর্মালি যে এক ধরনের একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাই, সেই জিনিসটাকে আরও বেশি নাজুক করে ফেলে। এবং সেই পরিস্থিতিটা আমাদের বিজনেস এনভায়রনমেন্ট, ইকোনমিক অ্যাক্টিভিটি, ফরমার চেয়ারম্যান এনবির উনি যথার্থই বলেছেন আর কি, যাবতীয় কর্মকাণ্ডের উপর নেতিবাচক প্রভাব পড়তে বাধ্য হয়। বিনিয়োগের উপর নেতিবাচক প্রভাব পড়ে। অর্থনৈতিক কর্মকাণ্ড, কৃষিতে বলেন, শিল্পে এবং সার্ভিস সেক্টরে বিশেষভাবে নেতিবাচক প্রভাব পড়ে, যেটা ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্টে বলার চেষ্টা করেছে যে বিনিয়োগ কমে যাচ্ছে, এবং বিনিয়োগ কমলে অবভিয়াসলি এটার গ্রোথের উপর একটা প্রভাব পড়বে আর কি। কাজে এই যে ইলেকশন ইয়ারে এসে আমরা যে ধরনের একটা টার্মোইলের মধ্যে আমরা যাই, এইটার আপনি লং টার্ম ইম্প্যাক্টটা কি হবে, এটা কিন্তু একটা বিজনেস কনফিডেন্সটাকে দারুণভাবে ব্যাহত করে, নষ্ট করে দেবে। অভ্যন্তরীণ বিনিয়োগ। এবং আমরা যদি আমরা বিদেশি তো বিনিয়োগের FDI কথা বলি, বলি, বিদেশি বিনিয়োগও বলি। ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, তারা কিন্তু দেখবে যে প্রতি 4 বছর, 3 বছর, 5 বছর পর পর যদি এই ধরনের পরিস্থিতি হয়, আমি 20 বছর, 50 বছরের কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান নিয়ে আমি আসবো না আর কি। কাজে এটার একটা সিভিয়ার একটা নেতিবাচক প্রভাব কিন্তু পড়ে, যে কারণে আমাদের রাজনীতিবিদদের, জাতির যেটা প্রত্যাশা আছে, তারা শুধুমাত্র এই বছরের জন্য কোনো একটা সমাধানে আসবেন সেটা না, তারা এমন একটা রেজলিউশনে আসবেন, একটা সিদ্ধান্ত আসবেন, যেটাতে আমরা ইয়ার আফটার ইয়ার, রেজিম আফটার রেজিম এই ধরনের টার্মগুলো যাবো না, একটা স্মুথ ট্রানজিশনের পর্যায়ে আমরা যেতে পারবো, যেটা ইকোনমি, বিজনেস, ইনভেস্টমেন্ট এবং সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে স্মুথ রাখবে, এবং সেই ধারাই আমাদের অর্থনীতি এগিয়ে যাবে। ধন্যবাদ ডক্টর আলী। ডক্টর মজিদ, আপনার কি মনে হয় যে আমরা কি সামনে কোনো আশা আলো দেখতে পাচ্ছি? আশার আলো দেখতে পাচ্ছি বললে তো হবে না। কেননা এই অর্থনীতি কিন্তু এটা খুব টেক আপ করার পর্যায়ে, অনেকগুলো গুছিয়েছে 42 বছরে। বিশ্বব্যাংক যেমন বলেছে, কেমন একটা কিন্তু ধারাবাহিকতা, এবং অর্থনীতির বিভিন্ন ইন্ডিকেটরে কিন্তু আমাদের একটা অবস্থান কিন্তু ভালো পজিশনে। সেখানে এই সাময়িকভাবে যেমনটি উনিও বলেছেন যে শুধু এই ইলেকশনের বছরে এসে আমরা এরকম ধরনের একটা হুচট খাচ্ছি এবং এই ধরনের একটা পরিস্থিতি পড়ছি। টেক আপ করবে, আমার ক্যাপ্টেন রেডি হয়ে আছে, টেক আপ করবে, এই সময় ক্যাপ্টেনকে বাইরে তাকাতে হচ্ছে, বিদেশে তাকাতে হচ্ছে, পিছন দিক তাকাতে হচ্ছে। এইটা তো ঠিক ইয়ে না আর কি। তো সুতরাং আশার আলো দেখতে হবে, সমগ্র জাতি প্রত্যাশা তাই। এবং আমরা আশা করি যে এগুলো সহসা, কারণ রাজনীতি বা আলোচনা সেগুলো চলতে পারে, সেগুলো চলতে থাকবে, কিন্তু অর্থনৈতিক কর্মকাণ্ড, ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, এগুলোর উপরে যেন কোনো নেগেটিভ ইম্প্যাক্ট যাতে না আসে। ওই যে বিদেশিরা যেটা বলছেন, যদি দেখা যায় না 5 বছর পর পর দেখা যায় যে এনাদের সরকার আসে, 3 সরকারের একটা অর্থ বছর আসে, এটা পৃথিবীর বহু দেশেই আসে, ইলেকশন বছরে তো তাই হয়েই থাকে, কিন্তু আমাদেরটা একটু অন্য ধরনের হয়ে যাচ্ছে। এবং এই হওয়া যাওয়াতে কনফিডেন্স বেড়েছে। যেমন আমি কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে এই যে বিনিয়োগ, বেসরকারি খাতের বিনিয়োগ, এই বেসরকারি খাতের বিনিয়োগ ব্যাহত হওয়া মানে হচ্ছে আলটিমেটলি সকলকে কিন্তু এটা ইফেক্ট করবে। কারণ বিনিয়োগ না হওয়া মানে হচ্ছে যে আপনার ঋণ প্রবাহ হবে না, ঋণ প্রবাহ না হলে ব্যাংকের মুনাফা হবে না, ব্যাংকের মুনাফা না হলে আমার কর্পোরেট ট্যাক্স হবে না। আমার পুরো ট্যাক্সের কিন্তু 70% হচ্ছে কর্পোরেট ট্যাক্স। এবং আমরা গত 6 মাসের 7 মাসের ব্যাংকগুলো দেখছি যে তাদের ওয়ার্কিং ক্যাপিটাল, তাদের ওই যে প্রফিট আপনার কমে যাচ্ছে। এই কমিটি দাবাটা যে পরে প্রভাব পড়বে অন্যের উপরে, এবং ব্যাংক বরোয়িং বাড়বে। ব্যাংক বরোয়িং বাড়লেই হচ্ছে চাপের মধ্যে পড়বে। ধন্যবাদ ডক্টর মজিদ। আমাদের সময় হচ্ছে একটা বিরতিতে যাবার, ফিরে এসে আমরা কথা বলবো। সময় হলো একটা বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন।
স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মসজিদে। আজ আমরা কথা বলছি রাজনৈতিক সংঘাত ও অর্থনীতি নিয়ে। এই নিয়ে আমার সাথে কথা বলতে স্টুডিওতে রয়েছেন এনবিআর এর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ এবং বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ এর সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর এস.এম. জুলফিকার আলী। জনাব আলী এবং জনাব মজিদ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে আর একবার। ডক্টর আলী, এবারে প্রশ্ন আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা বলছিলাম যে অর্থনীতিতে কী ধরনের নেতিবাচক ইম্প্যাক্ট পড়বে এই রাজনৈতিক সংঘাতের ফলে, চলমান যে রাজনৈতিক সংঘাত চলছে। তো আমরা আরেকটা বিষয় আপনার দৃষ্টান্ত করতে চাই যে আমরা যেটা বলে থাকি ইমিডিয়েটলি যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা তাদের দরিদ্র জনগোষ্ঠী। তারা আসলে এই যে 2 দিনের হরতাল বা 3 দিনের যে হরতাল হচ্ছে, এগুলো তারা কীভাবে সামাল দেবে সব কিছু পরিস্থিতির সাথে, এবং তারা কীভাবে দেয় আসলে? ধন্যবাদ আপনাকে বিশেষ করে এই বিষয়টি অবতারণা করার জন্য আর কি। কারণ আমরা সামগ্রিকভাবে অর্থনীতির কথা আলাপ করছিলাম, বা আমরা চিন্তা করতে পারি বিনিয়োগ ব্যাহত হবে, গ্রোথ ব্যাহত হবে, তবে যে গ্রুপটা সবচেয়ে বেশি অ্যাডভার্সলি এফেক্টেড হয় সেটা হচ্ছে দরিদ্র জনগোষ্ঠী। আমরা যারা একটু সুবিধাভোগী গ্রুপ, প্রিভিলেজড গ্রুপ, আমরা কিন্তু হরতালের মাধ্যমে খুব বেশি এফেক্টেড হই না, আনটিল অ্যান্ড আনলেস কেউ একজন গাড়ি নিয়ে বের হলো এবং গাড়িটা ভেঙে দিল। বাট আমাদের ইনকাম খুব অল্পই এফেক্টেড হয়। আমরা দিন শেষে যারা চাকরিজীবী, চাকরি করছি, যারা ব্যবসায়ী, তারা কোনো না কোনোভাবে হয়তো ম্যানেজ করলেন, বা কিছুটা তার ইনকাম কিছুটা এফেক্টেড হলেও সেটা তাকে তার জীবনযাত্রায় প্রভাব ফেলে না। কিন্তু একজন দিন মজুরের কথা চিন্তা করেন, যে দিন এনে দিন খায়, দিন কাজ করে দিন খায়। তো ধরুন আজকে হরতালটি হলো, সেই হরতালে সে কাজ করতে পারলো না, সে ইনকাম পেলো না। একজন ট্রান্সপোর্ট ওয়ার্কার বলুন, অথবা একজন পোর্টার বলুন, অথবা একজন ইভেন ফর দ্যাট রিক্সা পুলার অনেক ক্ষেত্রে আমরা ঢাকা শহরে দেখি তারা চলতে পারছে, বাট অনেক জায়গায় একইভাবে চলতে পারছে না। ঢাকার বাইরে সিচুয়েশনটা আরও একটু ভিন্নতর আর কি। কাজেই এই যে দরিদ্র জনগোষ্ঠী, অতি দরিদ্র জনগোষ্ঠী, যারা দৈনিক কাজের উপর নির্ভর করে কাজ করছে, অথবা তারা হয়তো চুক্তিভিত্তিক কাজই করছে, তাদের পেমেন্টটা হয় কাজের উপর নির্ভর করে আর কি, তাদের আয়টা কিন্তু দারুণভাবে ব্যাহত হয়, তাদের জীবনযাত্রা ব্যাহত হয়। এবং আমার তো মনে হয় যে যদি আমাদের পভার্টি রেটটা অনেকটা স্বল্প মেয়াদে আমরা যদি রিক্যালকুলেট করি, তাহলে আমরা দেখতে পাবো যে এই ধরনের পলিটিক্যাল ইনস্টেবিলিটি যখন সিভিয়ার হয়, বা পলিটিক্যাল চলতে থাকে, কনফারেন্স যখন চলতে থাকে, তখন দারিদ্র্যের হার বেড়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু না, বরং বেড়েই যায় আর কি। কারণটা হচ্ছে যে, যেমন ধরুন আমরা তো দারিদ্র্যের পরিমাপটা কিভাবে করি, ক্যালোরির সাথে কস্ট অফ লিভিংকে মিলিয়ে আমরা করি আর কি, সেটা অ্যানুয়াল বেসিসে আমরা করি আর কি। কিন্তু আজকের দিনে যে তার কোয়ালিটি মিট করতে পারলো না আর কি, আজকে তো সেটা হলো না, অথবা এই উইক, এই মাস, এই 3 মাসে তাদের ইনকাম ড্রাস্টিকলি ফল করে আর কি। আপনি বছর শেষে অ্যাভারেজে আপনি এটা ক্যালকুলেট করবেন, বা ডে টু ডে তারা অ্যাডভার্সলি এফেক্টেড হচ্ছে আর কি। কাজে এই জনগোষ্ঠী তারা কিন্তু দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়। কাজে রাজনীতিবিদদের কাছে প্রত্যাশা থাকবে যে তারা শুধুমাত্র নিজেদের ক্ষমতা ধরে রাখা, ক্ষমতায় যাওয়া, এর পাশাপাশি জনগণের জন্য তো তাদের রাজনীতি, জনগণের প্রতিটা অংশ, বিশেষ করে লোয়ার এন্ডে যারা আছে, তাদের কথাটা যেন তারা বিবেচনায় রাখে, একবার চিন্তা করেন যে না কিভাবে তাদেরকে আনএফেক্টেড রেখে আমরা রাজনীতির মাঠে আমাদের প্রতিযোগিতাটা চালিয়ে এখন বর্তমানে যে রাজনৈতিক আমরা প্রোগ্রাম কর্মসূচি দেখে থাকি, ডক্টর মজিদ আপনি নিজেও বলছিলেন যে রাজনীতিকে আলাদাভাবে রাখা হোক, অর্থনীতি যেন তার নিজস্ব গতিতে চলে, দুটোকে একসাথে না হয়। কিন্তু আমরা যদি যে রাজনৈতিক কর্মসূচি দেখে থাকি, যে অবরোধ, হরতাল, সংঘাত, এতে কি আসলে কোনোভাবে সম্ভব এটা আদৌ কি রাজনীতিকে অর্থনৈতিক কর্মকাণ্ডকে দূরে রাখা সম্ভব নয়? হরতালে কি আসলে কোনো বিকল্প আছে? একটা পথ বের করতে হবে, কেননা আমরা যদি একটা রাজনৈতিক আন্দোলনের যদি একটা ধারাবাহিক ইতিহাস আমরা দেখি, পাকিস্তান আমলে বা 60-এর দশকে, 70-এর দশকে, 69-এর গণ অভ্যুত্থানের সময় আমরা দেখেছি, তখন কিন্তু যেসব আন্দোলন হতো সেখানে কিন্তু এই ধরনের এই সহিংসতা বা ওই ধরনের কোনো বিষয়গুলো কিন্তু ছিল না। সে ছিল একটা নির্দিষ্ট একটা সিস্টেমের ভিতরে। আপনি দেখেন এখন প্রতিটা ক্ষেত্রে কিন্তু এটা চেঞ্জ হচ্ছে। আগে হয়তো শুধু ঢাকার থেকেই হরতাল দিলে সারা দেশে হরতাল হতো, এখন কিন্তু জেলায় জেলায়, উপজেলায় হঠাৎ করে স্থানীয়ভাবে আপনার মাত্রাও চেঞ্জ হচ্ছে। এই চেঞ্জ হওয়ার ফলে আলটিমেটলি যেটা উনি বলছিলেন, আসলে কিন্তু ওই প্রান্তিক জনগোষ্ঠীর ওর উপরে যে প্রভাবটা আমাদের বিকল্প খুঁজে বের করতে হবে, আমরা আশায় থাকবো। তো সুতরাং এটা এমন ভাবে করতে হবে, একটা যেমন অনেক দেশে, পৃথিবীর এখন অনেক দেশই আছে, যেমন জাপানের কথা বলি, সেখানে রাজনীতি কিন্তু রাজনীতির জায়গায় আছে, আর অর্থনীতি, অন্যান্য কাজ আনা যাচ্ছে, সেখানেও প্রচুর মতবিরোধ হচ্ছে, প্রচুর সরকারের পতন হচ্ছে, সবকিছু হচ্ছে, কিন্তু তা কিন্তু নিত্য নৈমিত্তিক অর্থনৈতিক জীবনকে
বা মানুষের ব্যাঘাত উৎপাদন করবে না। ব্যাহত করে না। ডক্টর মজিদ, সেটা আলাদা। আমাদের শেষ করতে হচ্ছে সময়। এইভাবে। তবে আমরা আশা করব যে আমাদের রাজনীতিবিদরা তারা একটা বিকল্প পথ খুঁজে নেবেন এবং দেশের অর্থনীতি কখনো হবেই যেন ক্ষতিগ্রস্ত না হয় এই রাজনৈতিক অবশ্যই, সংকটের কারণ কারণে। অর্থনীতি ক্ষতিগ্রস্ত হলে তো তাদের হবে না। ধন্যবাদ ডক্টর মজিদ। ডক্টর আলী, আপনাকে ধন্যবাদ। এই অনুষ্ঠানের অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাদ্যের কাছ থেকে মধ্যে, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।